আজকে 26শে জুন ওয়ার্ল্ড অ্যান্টি ড্রাগ ডে। আজকের দিনটা হচ্ছে ড্রাগ সম্পর্কে সচেতনতা বাড়ানোর দিন। সেই সম্পর্কেই কিছু কথা বলতে চাই। ড্রাগ এই কথাটার সাথে বেশ কিছু যুগ ধরে বডি বিল্ডিং খুব সমর্থ হয়ে আসছে। এটা কিন্তু হওয়ার কথা একদমই ছিল না। আমরা যদি বডি বিল্ডিংয়ের জন্মলগ্নটা দেখি, সেটা কিন্তু বেশ অন্যরকম। সালটা তখন 1893। এই সালটা কিন্তু আমাদের বাঙালি জাতির কাছে খুব একটা গৌরবের সাল। মনে পড়ছে কি ঘটনা ঘটেছিল 1893 সালে? হ্যাঁ, 1893 স্বামী বিবেকানন্দ আমেরিকার শিকাগোতে গিয়ে বিশ্ব ধর্ম সম্মেলনে বাঙালি তথা ভারতকে সারা পৃথিবীর সামনে তুলে ধরলেন। এই যে 1893-তে বিশ্ব ধর্ম সম্মেলন আমেরিকায় হলো, সেটা বেসিক্যালি হচ্ছে আমেরিকাতে কলম্বাসে 300 বছর পদার্পণের একটা উৎসব। সেখানে বিশ্ব ধর্ম সম্মেলন ছাড়াও আরও অনেক রকম অ্যাক্টিভিটি হয়েছিল। সেই রকম একটা অ্যাক্টিভিটি ছিল বডি বিল্ডিংয়ের একটা প্রদর্শন। জার্মানির একজন ফিটনেস লাভার এসে প্রদর্শন করলেন এন্ডোজ স্যান্টোস। পৃথিবীতে প্রথম বডি বিল্ডিংয়ের প্রদর্শন ওই শিকাগোতেই হয়েছিল। একদিকে যখন স্বামীজি তার ভ্রাতৃত্বের বাণী চারদিকে ছড়িয়ে দিচ্ছেন, স্পিরিচুয়ালিটির কথা বলছেন, আর একদিকে তখন মন কন্ট্রোলের কথা বলছেন, আর একদিকে তখন প্রথম বডি বিল্ডিং শো হচ্ছে। কি অদ্ভুত না? প্রায় একই সময় স্বামীজির সাথে স্যান্টোসের দেখা হয়েছিল কিনা সেরকম কোনো ঐতিহাসিক কোনো নথি পাওয়া যায় না, কিন্তু ওনারা একই সময় একই জায়গায় ছিলেন, এটা কিন্তু প্রামাণ্য। এই নথি কিন্তু পাওয়া যায়। তারপর 2001 সালে স্যান্টোস ইংল্যান্ডের রবার্ট হলে প্রথম বডি বিল্ডিং কম্পিটিশান করলেন। ফার্স্ট টাইম বডি বিল্ডিং কম্পিটিশান অ্যারেঞ্জ হলো। প্রচণ্ড ভিড়, রবার্ট হল পুরো ভরে গেল, বাইরে গিজগিজ করছে লোক। খুব সাকসেসফুল কম্পিটিশান। এবং স্যান্টোসই বডি বিল্ডিংয়ের রুলস, কম্পিটিশানের রুলস থেকে শুরু করে ফিজিক্যাল এডুকেশনটাকে একটা মুভমেন্ট হিসেবে নিয়ে এসে কিন্তু উনি একটা জায়গা তৈরি করলেন। শোনা যায় সেই সময় উনি ইংল্যান্ডের যত স্বনামধন্য ব্যক্তিত্ব ছিলেন অনেককেই ফিজিক্যাল এডুকেশনের ট্রেনিং করিয়েছেন। এবং স্যান্টোসকে বলা হয় ফাদার অফ মডার্ন বডি বিল্ডিং। এবং বডি বিল্ডিং কম্পিটিশানে ওনার একটা প্রতিকৃতি এখনও অবধি দেওয়া হয়। মিস্টার অলিম্পিয়াতে একটা স্যান্টোস বলে ওনার একটা মূর্তি কিন্তু এখনও সেই ওনাকে স্মরণ করে দেওয়া হয়। এটা তো ছিল 1901। তারপর আস্তে আস্তে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার হলো, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের দিকে আমরা এগোতে শুরু করলাম। বিপত্তিটা হতে শুরু করলো এই জায়গা থেকে। 1930 সালে প্রথম অ্যানাবলিক স্টেরয়েড আবিষ্কার হলো। এটা আবিষ্কার করলেন জার্মানির একজন কেমিস্ট। তো এটা আবিষ্কারের পর পরেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলে এলো, অ্যারাউন্ড 1940। এবং এটা শোনা যায় হিটলার অ্যানাবলিক স্টেরয়েড ইউজ করেছিলেন তার সৈনিকদের অ্যাগ্রেশনকে বাড়াবার জন্য। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হলো। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর গ্র্যাজুয়ালি এটা আস্তে আস্তে স্পোর্টসের মধ্যে ঢুকতে শুরু করলো। এই টেকনিকটা, সিনথেটিক অ্যানাবলিক বানানোর টেকনিকটা রাশিয়ায় এসে পৌঁছালো। অ্যান্ড রাশিয়া এটাকে স্পোর্টসে প্রচণ্ডভাবে ইউজ করতে শুরু করলো। 50-এর দশক, 60-এর দশক প্রচণ্ডভাবে এটা ইউজ হতে শুরু করলো, 70-এর দশকের প্রথম দিকে। এবং একটা ডমিনেশন চলে আসতে শুরু করলো। যারা অ্যানাবলিক স্টেরয়েড নিচ্ছে তারা বেটার পারফর্ম করছে, তারা বেটার রেজাল্ট পাচ্ছে, এই জায়গাটা হতে শুরু করলো। আইওসি এটাকে বুঝতে পেরে 1975 সালে অ্যানাবলিক স্টেরয়েডকে ব্যান্ড ঘোষণা করলেন। অ্যানাবলিক স্টেরয়েড অলিম্পিকে
বন্ধ হয়ে গেল এবং ড্রাগ টেস্ট শুরু হলো। 1976 সালে যে অলিম্পিক হলো সেখানে প্রথম ড্রাগ টেস্ট হলো, কারণ বিভিন্ন অর্গানাইজেশন থেকে অনেক রিপোর্ট আসছিল, এর মধ্যে অনেক রকম রিপোর্ট এলো যে অ্যানাবলিক স্টেরয়েড ইউজ করলে শরীরের প্রভূত ক্ষতি হচ্ছে। আর্নল্ডের নিজের কথা হচ্ছে বডি বিল্ডিং না বডি ডিস্ট্রাকশন, আমরা অ্যানাবলিক স্টেরয়েড ইউজ করে বডি ডিস্ট্রাকশন করছি। তো এই যে জায়গাটা তৈরি হলো যে ব্লাড টেস্ট করতে হবে এবং ডিটেক্ট করতে হবে যে অ্যানাবলিক স্টেরয়েড ইউজ কোনো স্পোর্টসম্যান করছে কি না, সেখান থেকে আস্তে আস্তে অ্যান্টি ডোপিং এজেন্সি তৈরি হলো, যাদের দায়িত্ব পড়লো এটাকে দেখা যাতে কোনো স্পোর্টসম্যান ডোপিং না করে, অর্থাৎ অ্যানাবলিক স্টেরয়েড ইউজ না করে। ইন বিটুইন আর একটাও যুগান্তকারী জিনিস কিন্তু আবিষ্কার হয়েছে। 1928 সালে আবিষ্কৃত হলো একটা আমাদের জীবনকে ঘুরিয়ে দেওয়ার মতো জিনিস, সেটা হচ্ছে অ্যান্টিবায়োটিক। পেনিসিলিনের আবিষ্কার হলো 1928 সালে। তো অ্যান্টিবায়োটিকের ফলে বহু রোগকে আমরা প্রতিরোধ করতে পারলাম এবং আস্তে আস্তে আমাদের জীবনযাত্রার মান অনেক উন্নত হতে শুরু করলো। তো জার্নিটা অ্যানাবলিক স্টেরয়েড আর অ্যান্টিবায়োটিকের প্রায় একসাথে শুরু হলো, কিন্তু অ্যান্টিবায়োটিক আশীর্বাদের একটা রূপ হিসাবে আমাদের কাছে এলো এবং বহু লোক জীবন ফিরে পেল, বহু অসুখ থেকে আমরা কিন্তু পরিত্রাণ পেলাম। কিন্তু সেই অ্যান্টিবায়োটিকও লাস্ট 20 বছর ধরে কিন্তু সেইভাবে আর নতুন অ্যান্টিবায়োটিক আসেনি। আমরা এখন চলে এসেছি প্রায় নো অ্যান্টিবায়োটিক জোন। সেখানে এখন ডাক্তারবাবুরা খুব প্রয়োজন ছাড়া কিন্তু অ্যান্টিবায়োটিক ইউজ করেন না, কারণ মানুষের নেচারই হচ্ছে পরিবর্তন। এভিডেন্স বেস স্টাডির ফলে মানুষের জন্য যেটা লাগবে সেটাকে প্রোভাইড করাই হচ্ছে সায়েন্স। তার ফলে অ্যান্টিবায়োটিকের জায়গায় এখন আরও উন্নততর বিভিন্ন থেরাপি, ইমিউনোথেরাপি চলে এসছে, প্রোবায়োটিক্স চলে এসছে, ট্রিটমেন্টের ধারা পাল্টে গেছে যাতে মানুষকে সুস্থ রেখে ট্রিটমেন্ট করা যায়, মানুষের ক্ষতি না হয় সেদিকটা দেখা যায়। আমি কিছুদিন আগে রাজ্য সরকারের একটা ডিসিশন দেখলাম, খুবই গুরুত্বপূর্ণ, যে আমরা যে পশু পাখি, আমরা যে মাংস খাই, যে পশু পাখি কি অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে তারও একটা গাইডলাইন রাজ্য সরকার ঠিক করেছেন। কারণ পশু পাখিকে যদি বেশি অ্যান্টিবায়োটিক দেওয়া হয় প্রোডাকশন বেশি করানোর জন্য, সেখান থেকেও মানুষের প্রভূত ক্ষতি হচ্ছে। তো আমরা এত কিছু যখন ভাবছি, সেই জায়গায় দাঁড়িয়ে যেটা 1975 সালে ব্যান্ড হয়ে গেছে, আইওসি ব্যান্ড করে দিয়েছে, যেটা ইন্ডিয়া গভর্নমেন্ট 1946 সালে ড্রাগস অ্যান্ড কসমেটিক্স রুলসে পরিষ্কার বলে দিয়েছেন এটা শিডিউল এইচের মধ্যে পড়ছে, ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া অ্যানাবলিক স্টেরয়েড ইউজ করা যাবে না। সেই জিনিসটা আজকের দিনে ওপেনলি ইউজ হচ্ছে বডি বিল্ডিংয়ের ক্ষেত্রে। আমার মনে হয় যদি অ্যান্টিবায়োটিকের ইউজ নিয়ে চিন্তার জায়গা থাকে, তাহলে অবশ্যই অ্যানাবলিক স্টেরয়েডের ইউজ নিয়ে গভীরতম চিন্তার জায়গা রয়েছে এবং যারা এটাকে ইউজ করছেন তারা যুব সমাজের ক্ষতি করছেন। তারা জেনে কিংবা না জেনে করছেন জানি না। এখন একটা নতুন ট্রেন্ড হয়েছে যে ন্যাচারাল বডি বিল্ডিং, তার মানে কি হচ্ছে আর বাদবাকিটা আনন্যাচারাল বডি বিল্ডিং, মানে অ্যানাবলিক স্টেরয়েড ইউজ করে বডি বিল্ডিং। সেটা যদি হয় তাহলে এটাকে আইডেন্টিফাই করা উচিত, কারা আনন্যাচারাল বডি বিল্ডিংকে সাপোর্ট করছে, কারা এটাকে স্পোর্টস বলে প্রমোট করে ইয়ং জেনারেশনকে বিপদের দিকে ঠেলে দিচ্ছে। দিস ইজ নট এ স্পোর্টস। যেটা আইওসি বন্ধ করে দিয়েছে, যেটা ইন্ডিয়ান গভর্নমেন্টের ড্রাগস রুলস ওয়াইজ অ্যাভেলেবেল হওয়া উচিত না, ইন্ডিয়ান গভর্নমেন্টের পরিষ্কার নোটিফিকেশান আছে, ডাক্তারের প্রেসক্রিপশান ছাড়া যেটা পাওয়া যায় না, সেটা যদি বডি বিল্ডিং স্টেজের পেছনের টয়লেটে পাওয়া যায় তাহলে কিন্তু সিনারিওটা দুঃখজনক।
পুরো জিনিসটাকেই মনে হয় রিকনসিডার করা উচিত, কারণ আজকের দিনে ফিটনেস এবং বডি বিল্ডিং অনেকটা একাত্ম হয়ে যাচ্ছে। আমার যে ইনফরমেশন রয়েছে 2020-21-এ 40 জন ইন্টারন্যাশনাল বডি বিল্ডার অ্যানাবলিক স্টেরয়েডের এফেক্টে মারা গেছে। আমরা প্রায়ই দেখতে পাই বিভিন্ন ফিটনেস মডেল কিংবা বডি বিল্ডার কত অল্প বয়সে মারা যাচ্ছেন। তো এই জায়গাটা নিয়ে সচেতন হওয়ার রয়েছে, স্পেশালি সচেতন এই জন্যে হওয়ার রয়েছে কারণ ফিটনেসের মধ্যে এটা ঢুকে যাচ্ছে, সাধারণ মানুষ তফাৎ করতে পারছেন না। একজন যখন কেউ জিমে যাচ্ছেন মাসেলস বানাতে, সে একটুখানি মোটিভেটেড হয়ে অনেক সময় কিন্তু ভুল পথে চালনা করছেন, এবং যারা ফিটনেস এনথুজিয়াস্টিক, যারা ট্রেনার হতে চান, কোচ হতে চান, তারা অনেক সময় ভুল পথে চলে যাচ্ছেন, অনেক সময় ইলিগাল ট্রাফিকিংয়ের মধ্যে পড়ে যাচ্ছেন। তো এইটা সচেতন হওয়া কিন্তু সকলের দরকার যে অ্যানাবলিক স্টেরয়েড কিন্তু মানে ড্রাগ লাইসেন্স ছাড়া কেউ পজেস করতে পারে না, ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া কেউ প্রেসক্রাইব করতে পারে না। যারা এটাকে প্রমোট করছেন, এটাকে নিয়ে যারা গেম প্রমোট করছেন, করে বলছেন যে এটা স্পোর্টস, এটা বা অ্যানাবলিক স্টেরয়েড ইউজ করাই যায়, তারা কিন্তু সমাজের জন্য ক্ষতি করছেন। এটা কিন্তু সমাজের জন্য একটা বড় অপরাধ। এই জায়গাটাকে বোঝা খুব দরকার। সে নো টু অ্যানাবলিক স্টেরয়েড, সে ইয়েস টু ফিটনেস। ফিটনেস অবশ্যই দরকার, কিন্তু স্টেরয়েড ইউজ একদম দরকার না। এটা কিন্তু বহুভাবে লোককে ক্ষতি করছে। যারা এটাকে প্রমোট করছে তাদের কাছে আমার রিকোয়েস্ট, এটা থেকে আপনারা দূরে সরে আসুন। কোনো রকম অ্যানাবলিক স্টেরয়েডের ইউজ করবেন না, সেটা ইদার বডি বিল্ডিং হোক আর জেনারেল পারপাস হোক। সবাই সুস্থ থাকুন, সবাই ভালো থাকুন, এবং যারা অ্যানাবলিক স্টেরয়েড ইউজ করছেন তাদের আবার রিকোয়েস্ট করছি, এটাকে ইউজ করবেন না। এটাকে নিয়ে আরও বৃহত্তর মুভমেন্ট দরকার, সবাইকে বোঝানো দরকার। বহু মায়ের কোল কিন্তু ফাঁকা হয়ে যাচ্ছে, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা রয়েছে, আমি কয়েক জায়গায় দেখেছি এই জিনিসটা হতে। তাই ইয়ং জেনারেশন যারা স্পোর্টসে আসতে চাও, যারা ফিটনেসে আসতে চাও, তারা সবাই অ্যানাবলিক স্টেরয়েড থেকে দূরে থাকো। সে ইয়েস টু ফিটনেস, সে নো টু অ্যানাবলিক স্টেরয়েড। ধন্যবাদ।